গত ক্লাসে যারা ছিলা তারা সবাই পড়ছো, তাই সেখানে আমরা মূলত আইনস্টাইনের ফটোতড়িৎ ক্রিয়া নিয়ে কিছু কথা বলেছিলাম এবং সেই ফটোতড়িৎ প্রক্রিয়ার আমরা পরীক্ষামূলক বিষয় দেখিয়েছিলাম, তার ইকুয়েশনটা দেখেছিলাম, সেখানে কয়েকটা টার্মের কথা বলেছিলাম, কার্য অপেক্ষক কি, তারপর বলেছিলাম সূচন কম্পাঙ্ক কি, এরপরে তোমাদেরকেও কিছু করতে বলেছিলাম। সেখানে আরো একটা গুরুত্বপূর্ণ টার্ম ছিল নিবৃত্তি বিভব। হয়তোবা তোমাদের নিবৃত্তি বিভব নিয়ে অনেকের একটু ঝামেলা হয়েছে, নিবৃত্তি বিভবের জায়গাটা হয়তো অনেকের ক্লিয়ার না, এখানে এইটাই প্রবলেম হয় সাধারণত। আবার ওখানে তোমার ছিল ওই যে কিছু আইনস্টাইনের যে ফটোতড়িৎ ক্রিয়ার কিছু সূত্রাবলী ছিল, সূত্রের ভিতরে কিছু কথাবার্তা লেখা ছিল, সেখানেও দুই একটা কথায় আমাদের কারো কারো সমস্যা হওয়ার কথা। তা আমি আর এখানে প্রশ্নের ভিতরে গেলাম না, কাউকে আমি জিজ্ঞেস করলাম না। তা আমি আমার আমার থেকে আমি কিছু কথা বলে দিতেছি, তারপরে দেখো এর বাহিরে কারো কোনো প্রবলেম আছে কিনা, সেগুলো থাকলে বইলো। তাই আমরা গত দিনের যে বিষয় আমরা দেখেছি সেখানেই আমরা কথা বলছি যে ফটোতড়িৎ ক্রিয়ার পরীক্ষামূলক প্রমাণটা কি ছিল। বইয়ে যেভাবে চিত্র ছিল ওভাবে না দিলেও হয়, তুমি খুব সহজের ভিতরে চিত্রটা দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারো যে আমরা এখানে একটা ভ্যাকুয়াম টিউব নিয়েছিলাম, সেখানে দুইটা তড়িৎ দ্বার নিয়েছিলাম বা দুইটা প্লেট নিয়েছিলাম। এই প্লেট গুলার ভিতরে এখানে আমরা হয়তোবা পথে আমরা একটা ভাল্ব রেখেছিলাম, এখানে আমরা একটা হয়তো ভাল্ব রেখেছি, তারপরে আমরা একটা কোষ রেখেছি। এটাও যদি পজিটিভ হয় তাহলে এখানে কোষে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। এখানে আমরা হয়তো একটা অ্যামিটার রেখেছি, এরপরে আমরা এটা কানেক্ট করে দিয়েছি। তাহলে এটা নেগেটিভ পোল আর এটা পজিটিভ পোল। এখানে এখানে এই নেগেটিভ পোলকে কি বলে, অ্যানোড না ক্যাথোড, এটা নিয়ে কিন্তু একটা বিষয় আছে। আমি সকালে একটা বিতর্ক পেয়েছি, তোমরা কেমিস্ট্রিতে নাকি যখন পড়েছো তড়িৎ রাসায়নিক কোষ, সেখানে অ্যানোড এবং ক্যাথোড, এই ধনাত্মক তড়িৎদ্বার ঋণাত্মক তড়িৎদ্বার, সেখানে নাকি ধনাত্মক তড়িৎদ্বার বলা হয় ক্যাথোডকে আর ঋণাত্মক তড়িৎদ্বার বলা হয় অ্যানোডকে। তা এখানে আমরা আবার ক্যাটায়ন হইলো আমার পজিটিভ, অ্যানায়ন হইলো নেগেটিভ, কিন্তু এখানে আমরা এই নেগেটিভ যে প্রান্ত এটাকে আমরা বলি ক্যাথোড, আর যেটা পজিটিভ প্রান্ত সেটাকে আমরা বলি অ্যানোড। তাহলে এখানে কথা উল্টে যাচ্ছে, এজন্য আমি তোমাদেরকে একটু বিশ্লেষণ করেই বিশ্লেষণ করতে বলতেছি যে তোমরা একটু ওখানে দেখবা যে আসলে এরকম কেন হয়, কেন বলা হয়। তাহলে এই জিনিসটা একটু ভালো করে দেখো, এখানে ইনস্ট্যান্ট কারো মনে আছে কিনা, কেউ বলতে পারবা কিনা ওই বিষয়গুলো, যে তোমরা সেই তড়িৎ রাসায়নিক কোষে প্রান্তে ক্যাটায়ন যুক্ত হয় বলে ওই প্রান্তটাকে ক্যাথোড বলা হয়, আর অ্যানোড প্রান্তে অ্যানায়ন যুক্ত হয়, মানে ঋণাত্মক আয়নটা যুক্ত হয়, এই জন্য ওই প্রান্তটাকে অ্যানোড বলা হয়, পজিটিভ প্রান্ত অ্যানোড বলা হয়। তাহলে অ্যানোড কি, অ্যানোড তো পজিটিভ প্রান্ত, তাহলে সেখানে অ্যানোড নাকি নেগেটিভ, নেগেটিভ থেকে নাকি অ্যানোড পজিটিভ, কিন্তু ওর সাথে যুক্ত হয় অ্যানায়ন, এই জন্য ওকে অ্যানোড বলা হয়। পজিটিভ চার্জ যুক্ত হয়, সরি অ্যানায়ন, অ্যানায়ন মানে নেগেটিভ চার্জ যুক্ত হয় অ্যানোডে। হ্যাঁ স্যার, এই জন্য ওকে অ্যানোড বলা হয়। কিন্তু এই প্রান্ত এইটা নিয়ে সকালে এদের একটা বিতর্ক ছিল যে ওখানে নাকি অ্যানোড কি সরাসরি, অ্যানোড হইলো পজিটিভ প্রান্ত, সরি অ্যানোড হইলো নেগেটিভ প্রান্ত আর ক্যাথোড হইলো নাকি পজিটিভ প্রান্ত, এইটা সকালে তাদের ভিতর থেকে আসছে। আবার কেউ কেউ বলতেছে না, অ্যানোড হইলো পজিটিভ প্রান্ত আর ক্যাথোড হইলো নেগেটিভ প্রান্ত। তাহলে আমি বলতেছি যে এই বিতর্কের অবসানটা তোমরা সেখানে করবা, ভালো করে সেটা দেখবা। তোমরা অনেক কিছু অনেক সময় তোমাদের হালকা ভাবে দেখো, এরপরে যখন সেখানে কোশ্চেন করা হয় তখন তোমরা পাজেল হয়ে যাও যে আসলে বিষয়টা কি, কনফিউশন সৃষ্টি হয় তোমাদের ভিতরে, তোমরা কনফিউজ। তা এরকমের কারণেই তোমরা বিভিন্ন সময় ভর্তি পরীক্ষা অমুক সমুক জায়গায় তোমরা কিন্তু প্রবলেমে পড়ে যাও।
তার মানে তোমাদের পড়াটা কিন্তু অনেক অনেক জায়গায় এরকম হালকা আছে, যেরকম যে টপিক গুলো আমরা এরকম বলি দেখা যাচ্ছে, আর আমরা সাধারণত ক্রিটিক্যাল টপিক গুলোই একটু বলি। এই ক্রিটিক্যাল জায়গাগুলো তোমরা হয়তো বুঝতে পারো না যে এই জায়গাটা আরো একটু জোর দিয়ে একটু অ্যানালাইসিস করে পড়ে নেওয়া উচিত। তাই এই জিনিসটা একটু ওখানে দেখবা ভালো করে। অ্যানায়ন, ক্যাটায়ন, অ্যানোড, ক্যাথোড, এই বিষয়গুলো ফিজিক্সে হোক আর কেমিস্ট্রিতে হোক সেটা ডিফারেন্ট হওয়ার কোনো সুযোগ নেই, যা একই থাকবে সবসময়। তাই সেখানে একটু তোমরা অ্যানালাইসিস করে আগামী দিন তোমরা মতামত দিবা ওর উপরে। আর এখানে আমরা এখানেও বলতেছি, এখানে এই যে দুইটা প্লেট আমরা নিলাম, নেগেটিভ এবং পজিটিভ, এটা হলো ক্যাথোড, এটা অ্যানোড। তাহলে এখানে নরমালি যখন এসে তোমার ফোটন এসে যখন এখানে পড়ে, এই ফোটন এখানে পড়া মানেই তো শক্তি পড়া। এই ফোটন এসে পড়ার সাথে সাথে এখান থেকে ইলেকট্রন বিমুক্ত হয়। এখন যে কোনো ফোটন পড়লেই তো আবার হবে না, তা আমরা গতদিনই বলে দিয়েছি যে এখানে যদি লাল আলো পড়ে, তাহলে লাল আলোর সাধারণত ভেনিয়া সহ কলা, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, তার শক্তিতে সবচেয়ে কম, কম্পাঙ্ক কম। তা হয়তো লাল আলো পড়লে এখান থেকে ইলেকট্রন বের নাও হতে পারে। অর্থাৎ সোজা কথা, লাল আলো পড়ুক কালা আলো পড়ুক সেটা ডাজেন্ট ম্যাটার। এখানে ম্যাটার হইলো যে এই প্লেটের ভিতরে যে ইলেকট্রন ন্যূনতম বন্ধন শক্তি নিয়ে আছে, তার থেকে বেশি শক্তির আলো এসে পড়লেই এখান থেকে ইলেকট্রন বের হয়। ইলেকট্রন যখন বের হয়, ইলেকট্রনটা খুব দ্রুত এই দিকে চলে আসে। এই দিকে চলে এসে যেহেতু এটা পজিটিভ প্রান্ত, আকর্ষণ করে, এর মধ্য দিয়ে ইলেকট্রন যায়। এই লাইটের মধ্য দিয়ে এখানে হয়তো একটা ফিলামেন্ট এভাবে এখানে যুক্ত করা থাকে, এর মধ্য দিয়ে যে ওই ফিলামেন্টের মধ্য দিয়ে এটা উত্তপ্ত হয়, আলো ছড়ায়। এরপরে এই কোষে আসে, আবার নেগেটিভ প্রান্ত থেকে এইখানে ইলেকট্রন চলে আসতেছে, একটা বর্তনী পূর্ণ করতেছে। অ্যামিটার হয়তো কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা পরিমাপ করতেছে। এটাই ফটোতড়িৎ ক্রিয়ার পরীক্ষামূলক প্রমাণের চিত্র। এখানে নতুন করে আর স্টেপ আলাদা করে ওইভাবে না দেখাইলেও সিম্পলের ভিতরেই তোমরা সার্কিট কমপ্লিট করে দিতে পারো। এখানে এখানে যেটা তোমার ঘটছে যে এখান থেকে ইলেকট্রন বের হচ্ছে, এই কোষের একটা ভোল্টেজ আছে, সাধারণত আকর্ষণ করে। তার মানে কি আকর্ষণ করা মানে কি শক্তি, ওর তো একটা শক্তি আছে, শক্তি দিয়ে টানতেছে। তাহলে এই কোষের ভোল্টেজ যদি হয় 5 ভোল্ট, তাহলে এই 5 ভোল্ট শক্তি নিয়ে টানতেছে। তার মানে ও কিন্তু তাকে এই কোষের ভোল্টেজ অনুযায়ী শক্তি নিয়ে টানে, আকর্ষণ করে। তাহলে এখানে ভোল্টেজ যত বেশি হবে, যদি 10 ভোল্ট হয়, তাহলে এটাকে আরো দ্রুত আকর্ষণ করে, মানে ইলেকট্রনটা আরো বেশি দ্রুত এর কাছে চলে আসে। তারপর এখানে যে আকর্ষণ করে এই প্রান্ত, এই প্রান্ত আর এই প্রান্ত তো একই প্রান্ত। তার মানে এই প্রান্তের ভোল্টেজ 10 ভোল্ট, মানে এখানে ভোল্টেজ 10 ভোল্ট, আর নেগেটিভ তো আমরা সাধারণত 0 হিসেবে বিবেচনা করি। তার মানে দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট, মানে এটা 0, তাহলে এই প্রান্তে 10। তার মানে এখানে 10 জন শক্তি কাজ করতেছে, ওই শক্তি নিয়ে মূলত টানতেছে। কোষের বিষয় কিন্তু ভোল্টেজের বিষয়টা এরকমই আমাদের ছিল। এখন যদি আমরা এখানে খুব স্বাচ্ছন্দ্যভাবেই ঘটনাটা ঘটতেছে, এই জিনিসটাকেই যদি আমরা একটু রিভার্স করে দেখি, এখন এই স্বাচ্ছন্দ্যে ঘটনাটা ঘটতেছে এটা নিয়ে আরো একটু কথা বলি। সেটা হলো যে এখানে তোমার বলছে যে এটা একটা তাৎক্ষণিক ঘটনা, এটা তোমরা মানো কি? এটা তাৎক্ষণিক ঘটনা বলতে কি বোঝায়? এটা খুব সিম্পল বিষয়, যে আলো এসে পড়ে এখানে কোনো ভিতরের যে ইলেকট্রন, সেই ইলেকট্রন মুক্ত ইলেকট্রন বের হবে, এজন্য কোনো সময় নেবে। ফোটন এসে পড়বে, মনে হচ্ছে যে এখানে অনেক ডিলে হচ্ছে, যে এখানে সে এসে পড়ার পরে সেই শক্তিটা খাওয়ার পরে সেখান থেকে মুক্ত হবে, তারপর সেখান থেকে আস্তে আস্তে বের হয়ে তারপরে সে আসবে না, পর্বের সাথে সাথে বের হয়ে যাবে। ন্যানো সেকেন্ড ডিফারেন্স, মানে সময়ের ব্যবধান থাকবে না বললেই চলে। এজন্য এটাকে একটা তাৎক্ষণিক ঘটনা। আর এইখানের যে বিষয়টা, এখানে যখন আলো এসে পড়ে, এই জায়গাটা কি আলোর, তোমরা জেনেছো আলোর দুইটা ধর্ম আছে, একটা তরঙ্গ ধর্ম, একটা কণা ধর্ম। তাহলে পিছনে আমরা দেখেছি যে ভৌত আলোক বিজ্ঞানে সেখানে দ্বিচির পরিক্রিয়ঙের
অপবর্তনের ঘটনা, সমবর্তনের ঘটনা সবকিছু যখন আমরা ব্যাখ্যা করেছি, সেখানে কিন্তু আলোর তরঙ্গ ধর্ম আমরা ব্যবহার করেছি। আলো তরঙ্গ আকারে আসে, হাইগেনের নীতি আমরা সেখানে কি দেখেছি? তরঙ্গ ধর্ম দেখেছি। আলো তরঙ্গের মতো কাজ করে, কিন্তু আলো তো কণা ধর্ম আছে। আলোর কণা ধর্ম হিসেবে কোথায় কাজ করে? এখন বিষয় হলো এখান থেকে যে ইলেকট্রন বের হচ্ছে, ইলেকট্রন তো মূলত একটা কণার মতো। একটা তরঙ্গ এসে একটা কণাকে এখানে এখানে থেকে ডিসপ্লেস করে দিবে, এইটা একটু কেমন কেমন। একটা কণা কণার সাথে কলিশন হবে। তা এখানে যে ভিতরে ইলেকট্রনটাকে বের করবে, এখানে যে ফোটন এসে পড়তেছে, এই ফোটন মানে তো আলো, সেই আলো এখানে কিন্তু তরঙ্গ ধর্ম হিসাবে কাজ করবে না, এখানে সে কণা ধর্ম হিসেবে কাজ করবে। এগুলা মাঝে মাঝে এমসিকিউতে আসে যে আলো কোন ক্ষেত্রে কণা ধর্ম হিসেবে কাজ করে। বিশেষ করে আইনস্টাইনের ফটোতড়িৎ ক্রিয়া, কম্পটন ক্রিয়া, আর তারপরে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এই সব জায়গাগুলোতে আলো সবসময় কণা ধর্ম প্রদর্শন করে। এগুলাতে কিন্তু তরঙ্গ ধর্ম প্রদর্শন করে না, কিন্তু ভৌত আলোক বিজ্ঞানে সেখানে কিন্তু সব তরঙ্গ ধর্ম প্রদর্শন করতে, সেই ধর্মটা নিয়ে আমরা কাজ করতাম। এখানে কণা ধর্মটা নিয়ে কাজ করি, কারণ এই ইলেকট্রনটাকে ধরতে হইলে কণায় কণার সাথে আঘাত করতে হয়। তাই মূলত আলো তো আসে তরঙ্গ আকারে এরকম, কিন্তু আমরা বলছি একটা প্যাকেট, আবার এখানে একটা তরঙ্গর মতো আসে, এই একটা প্যাকেট, এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন প্যাকেট। তাহলে এখানে দেখো একটা প্যাকেটের ভিতরেই আলো, তাহলে আলোটা প্যাকেটের ভিতরে তরঙ্গ, তাহলে এখানে এসে আঘাত করতেছে। মূলত আমরা বলি একটা প্যাকেট এসে আঘাত করে, তাই প্যাকেট এসে যে আঘাত করে, এই প্যাকেটটা একটা আইসোলেটেড, এই একটা কিন্তু কণা, এই প্যাকেট একটা কণা, প্যাকেটের ভিতরে আলো আছে, সে আবার তরঙ্গের মতো, কিন্তু মূলত এখানে কার্যকর হয় কিন্তু ওই প্যাকেটের কলিশনটা, আমরা ওইটাকেই অবজার্ভ করি, ওইটাই ইফেক্ট। তাহলে এজন্যই বলি যে এখানে আলোটা মূলত তার কণা ধর্ম প্রদর্শন করে ওই ইলেকট্রনের সাথে কলিশন হয়ে ইলেকট্রনটাকে বের করে দেয়, ইলেকট্রনটা চলে আসে, এখানে ফটোতড়িৎ ক্রিয়া সম্পন্ন হয়। এই হলো এখানের বিষয়টা। আর এখানে তোমার মূলত এই যে প্রত্যেক স্যার মিউট হয়ে আছে। স্যার মিউট হয়ে আছে। শোনা যায় তো? এখন তো শোনা যায়, কথা শোনা যায় না? জি স্যার শোনা জি যায়। স্যার। তাহলে এখানে এই যে প্যাকেটের যে শক্তি, এক একটা প্যাকেটের শক্তি, এটাকে আমরা বলি কোয়ান্টাম, সিঙ্গুলার নাম্বার। এইটা তোমরা অনেকে ভুল করো। আর সবগুলো প্যাকেটের যে শক্তি অনেক একত্রিত, প্লুরাল, এটা হলো কোয়ান্টা। কোয়ান্টা আর কোয়ান্টাম, কোয়ান্টাম হলো সিঙ্গুলার আর কোয়ান্টা হইল প্লুরাল। তাহলে এখানে ওই শক্তি দিয়ে আঘাত করে, ওই যে শক্তি দিয়ে আঘাত করে ওই একটা প্যাকেট একটা ইলেকট্রনকে মুক্ত করে, একটা প্যাকেট কিন্তু অনেকগুলো ইলেকট্রনকে মুক্ত করে। এটা কিন্তু একটা এর ভিতরের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে এটা সবসময় তাদের বৈশিষ্ট্য। ওই এক প্যাকেটের শক্তি 3-4টা ইলেকট্রন এর ভিতরে খাবে না, এক প্যাকেটের শক্তি একটা ইলেকট্রন খাবে, হয় খাবে নয় খাবে না। এখানে বিষয় দুইটা, অর্থাৎ ইলেকট্রনটা যদি এখান থেকে বের হওয়ার মতো অবস্থা হয়, মনে করে যে এই প্যাকেট যে শক্তি নিয়ে আসতেছে, সেই শক্তি খাইলে সেই ইলেকট্রনটা বের হতে পারবে, তাহলে সে খাবে। আর যদি দেখে যে এসে যে এখানে তোমার ওই শক্তিটা খেয়ে ইলেকট্রনটা বের হতে পারছে না, মানে এই
প্যাকেটের যে শক্তি, সেই শক্তি এখানে যে বন্ধন শক্তি নিয়ে আসে ইলেকট্রনটা, সেই শক্তি থেকে কম প্যাকেটের শক্তি। তাহলে তো এই ইলেকট্রনটাকে মুক্ত করতে পারবে না, তখন খামাখা কিন্তু ওই শক্তিটা সে খায় না। তখন এখানে ওই শক্তিটা হয়তো অন্য কাজে ব্যবহার করে, এখানে তাপ উৎপন্ন হয়, অমুক সমুক বিভিন্ন বিষয়ে ওই শক্তিটা হয়তো বা লস হয়, কিন্তু ওই শক্তিটা ওই ইলেকট্রন কিন্তু খায় না। ইলেকট্রন খাইলে পুরোটা খাবে, না খাইলে খাবে না, এখানে ভগ্নাংশের কোনো সুযোগ নেই। এই তোমরা পরমাণু চ্যাপ্টারেও তোমরা পড়েছো, পরমাণু গঠন, সেখানে যে ইলেকট্রন জাম্প করে যায়, শক্তি যখন দেওয়া হয়, শক্তির পুরো অংশ খাইলে খাবে, নাইলে মোটেও খাবে। মানে উপরের কক্ষপথে যাওয়ার জন্য যে শক্তি প্রয়োজন, যদি মনে করে যে ফোটন দিয়ে আঘাত করছি, আঘাত করার ফলে ওই কক্ষপথে যাওয়ার জন্য যে শক্তির প্রয়োজন সে পুরোটা আছে, তাহলে যাবে, খাবে, খেয়ে পুরো ওই উপরের কক্ষপথে চলে যাবে। আর যদি মনে করে যে না, ওই শক্তি খেলেও সে উপরে কক্ষপথে যেতে পারবে না, তাহলে সে শক্তি খাবেই না। বিষয় এরকম। তাহলে একটা ফোটন দিয়ে একটা ইলেকট্রন মুক্ত হয়, ও কিন্তু 3-4টে ইলেকট্রনকে মুক্ত করতে পারে না। এরকম প্রত্যেকটা ফোটনই এরকম আলাদা আলাদা ইলেকট্রন মুক্ত করে, তাই এসে পরে এখান থেকে মুক্ত হয়। এইখানে আরেকটা কথা আছে, এই কথাটা আমাদের কাছে যথেষ্ট কনফিউজিং একটা কথা। সেটা হলো যে এখানে এই যে ইলেকট্রন নির্গত হবে, যে ইলেকট্রন বের হয়, সেটা হলো ফটো ইলেকট্রন। এই ফটো ইলেকট্রনের যে পরিমাণটা, সংখ্যা, সেটা আলোর তীব্রতার উপরে নির্ভর করে না, নির্ভর করে কম্পাঙ্কের উপর। এই কথাটা অনেক সময় তোমাদের কাছে মনে হয় যে যেখানে তীব্রতা বেশি সেখানে শক্তি বেশি। কথাটা সত্য না। তীব্রতার সাথে শক্তির সম্পর্কটা কম, মানে সম্পর্ক নেই। তীব্রতা বেশি বলতে আসলে আমরা কি বুঝি? আমরা যদি মনে করি এখানে একটা 60 ওয়াটের ভালভ আছে, এখানে একটা 60 ওয়াটের ভালভ আছে, আর এখানে একটা 100 ওয়াটের ভালভ আছে, এটা থেকেও তোমার আলো ছড়াচ্ছে। আলো মনে করে এখানে আমি দেখতেছি যে কণা আকারে ছড়াচ্ছে, চারদিকে আলো ছড়াচ্ছে কণা আকারে, এখান থেকেও আলো ছড়াচ্ছে কণা আকারে, কণা আকারে চারদিকে ছড়াচ্ছে, এখানেও ছড়াচ্ছে, চারদিকে। আমি 3 দিক দেখাইলাম বা 1 দিক দেখাইলাম, এটা ম্যাটার করে। এখানে এই যে আলো ছড়াচ্ছে, এইটা একটা ফোটন, এইটা একটা ফোটন, এখানেও এইটা একটা ফোটন, এইটা একটা ফোটন। এই ফোটনের শক্তি যদি হয় 5 জুল, এই ফোটনের শক্তিও 5 জুল, এই ফোটনের শক্তিও 5 জুল, এটা শক্তিও 5 জুল। তাহলে ফোটনের শক্তির কোনো ভিন্নতা নেই। তাহলে 100 ওয়াটের বাল্বটা বেশি জ্বলে, আমরা মনে করি তার শক্তি বেশি। আসলে তার শক্তি বেশি না, তার পাওয়ার বেশি। পাওয়ার কি? 1 সেকেন্ডে যতটুকু শক্তি নির্গত হয়। তাহলে এই যখন 60 ওয়াটের ভাল্ব, সে 1 সেকেন্ডে হয়তো 3টা ফোটন নির্গত করে, তাহলে একটার 5 জুল, 3টার হইল 15 জুল, তাহলে এখান থেকে 15 জুল শক্তি নির্গত হয়। কিন্তু 100 ওয়াটের যে ভাল্ব, সে 1 সেকেন্ডে হয়তো 5টা ফোটন নির্গত, বা 1 2 3 4 5 6টা ফোটন নির্গত। তাহলে 1 সেকেন্ডের শক্তি নির্গত হচ্ছে 6 5 7 30, এর 30 জুল আর 15 জুল। এই কারণে এটার আলো বেশি দেখা যায়, মনে হচ্ছে এটার পাওয়ার, শক্তি বেশি। এটা শক্তি বেশি বলতে এখান থেকে যে ফোটন নির্গত হয়, সেই ফোটনের শক্তি বেশি, সেই ফোটনের সংখ্যা বেশি, ফোটনের সংখ্যাটা বেশি, এখানে ফোটনের সংখ্যাটা কম। তাহলে আলোর তীব্রতা কম বেশি, এর মানে হলো পরিমাণটা কম আর পরিমাণটা বেশি। এখানে কিন্তু আলোর তীব্রতা বেশি মানে শক্তি বেশি, এইটা বলা যাবে। এই সূক্ষ্ম বিষয়টা কিন্তু আমাদের বুঝতে একটু ঝামেলা, এইটা বোঝা যাবে না। তুমি যদি এখানে দেখো কোনো একটা প্লেটের উপরে যদি দেখো এসে আলো পড়ছে, এখানে প্লেটের উপরে লাল আলো পড়ছে, এই লাল আলো পড়ছে 3টা, এটা লাল আলো। আর একটা প্লেটের উপরে এসে বেগুনি আলো পড়ছে, এইটা বেগুনি আলো।
তাহলে বেগুনি আলো একটা পড়ছে, এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে, একটা ইলেকট্রন বের হয়ে গেছে, ইলেকট্রন বের হয়েছে। এখান থেকে কোনো ইলেকট্রন বের হয় নাই। এর মানে হইলো এই লাল আলোর শক্তি কম। এর যে তোমার শক্তি, এখানের যে শক্তি, এই শক্তি থেকে মানে এখানের যে কার্য অপেক্ষক, সেখান থেকে লাল আলোর শক্তি কম, মানে ন্যূনতম বন্ধন শক্তি থেকে, যার কারণে বের হয় নাই। তুমি এখানে 3টে কেন, তুমি যদি এখানে 300 ফালাও লাল আলো, তাহলেও এখান থেকে কোনো ইলেকট্রন বের হবে না, কারণ তুমি তো এখানে লাল আলোর শক্তি বাড়াও নাই, তুমি বাড়াইছো কি পরিমাণ, তুমি তার তীব্রতা বাড়াইছো। তীব্রতা বাড়লেই কি তোমার ফটোতড়িৎ ক্রিয়া সংগঠিত হতে থাকবে বা ইলেকট্রন বেশি বের হবে? কোনো সুযোগ নেই। তীব্রতা মানে পরিমাণ বাড়তেছে, বাট এখানে একটা বেগুনি রশ্মি ফালাও, একটা ইলেকট্রন বের হয়ে যাবে। তাহলে এখান তো তীব্রতা অনেক কম, এখান তো তীব্রতা বেশি। তাহলে এটা নির্ভর করে কার উপরে? এটা নির্ভর করে কম্পাঙ্কের উপরে, শক্তির উপরে। তাহলে শক্তি বাড়লেই যে তীব্রতা বাড়বে তা, শক্তি আর তীব্রতা বিষয়টা কিন্তু ভিন্ন। এজন্য এখানে হয়তো ওই আইনস্টাইনের তোমার ইসের ভিতরে সূত্রের ঘটনাবলীর ভিতরে হয়তো বলা আছে যে এরকম, যে তীব্রতার উপরে নির্ভর করে না, নির্ভর করে শক্তি বা কম্পাঙ্কের উপরে। এই জায়গাটা একটু ক্লিয়ার করবা, এই জায়গাগুলোতে হয়তো একটু প্যাচ লাগতে পারে, তোমাদের লাগবে না, এগুলো ঠিক হয়ে যাবে, এগুলো পড়বা। সূচন কম্পাঙ্ক, তারপর হইলো কার্য অপেক্ষক আগেই ক্লিয়ার করছি। এখন আমরা আসি নিবৃত্তি বিভব। আমরা যদি এখানে কথা বলি এরকম যে এটা হলো তোমার এই যে সাধারণ ঘটনা, তোমার ফটোতড়িৎ ক্রিয়ার সাধারণ ঘটনা, হয়তো এখানে হয়তো 15 ভোল্ট বসে। আমি যদি এই ঘটনাটাকে রিভার্স করি, আমি যদি এখানে একটা ভ্যাকুয়াম টিউব নেই, এখানে 2টা পোল নেই, এটাকে আমি পজিটিভ, এটাকে যদি আমি নেগেটিভ নিই, তাহলে এখানে এখানে আমি একটা ভালভ নেই, তারপরে এখানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। অ্যামিটার যদি নেই, এখানে যদি এসে আমি ফোটন যদি ফালাই, এই 2টা পরীক্ষার মধ্যে পার্থক্য কোথায়? এখানে আমার ছিল কি অ্যানোড, আর এটা কি ছিল, এখানে ছিল ক্যাথোড আর এ ছিল অ্যানোড। ক্যাথোডে এসে ফোটন ফলাইছি, আর এখানে কোথায় ফোটন ফলাইছি? এটা অ্যানোড, আর এইটা হলো ক্যাথোড। তাহলে এখানে ফোটন ফলানো হয়েছে অ্যানোডে, আর এখানে ফোটন ফলাইছিলাম ক্যাথোডে, জাস্ট প্রান্ত 2টা উল্টাই দিয়েছি। উল্টাই দেওয়ার কারণে এখন দেখো বাস্তব নরমাল সিস্টেমটা, এখান থেকে ইলেকট্রন বের হচ্ছে, এখান থেকে ইলেকট্রন বের হচ্ছে, তাহলে ইলেকট্রন বের হয়ে এদিকে ইলেকট্রনটা আসবে নিঃসন্দেহে। এইটা কি প্রান্ত? নেগেটিভ। ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। তাহলে এই নেগেটিভ প্রান্ত এই নেগেটিভ ইলেকট্রনকে কি একসেপ্ট করবে স্বাচ্ছন্দ্যে? খুব সহজেই কি একসেপ্ট করবে কিনা? একসেপ্ট কিন্তু করবে। সে তাকে কি করার চেষ্টা করবে? অপোজ করার চেষ্টা করবে, বিকর্ষণ করার চেষ্টা করবে। কিন্তু যখন এটা বের হয়, যতই অপোজ করুক না কেন, এর বেগ যদি অনেক বেশি হয়, তাহলে অপোজ করে বাধা দিয়ে কি রাখতে পারবে? পারবে। ও এই প্রান্তে টাচ করবে, টাচ করলে এখানে পরিবাহী তার, ইলেকট্রন পরিবাহী তার পাইছে, চলার পথ পাইছে, ইলেকট্রন তার ভিতর থেকে চলা শুরু করবে, চলবে, ইলেকট্রন এর ভিতর দিয়ে চলা শুরু করবে। তুমি যতই উজান হোক, নদীর স্রোতের দিকে না যাও, স্রোতের বিরুদ্ধে যাও, যদি নৌকার বেগ বেশি হয় তাহলে বিরুদ্ধেও তো যাওয়া সম্ভব। এখানে বিষয়টা এটা ফোর্স বেশি, শক্তি বেশি, এখানে আসতেছে, যে বাধা দিতেছে তার থেকে
বেশি বল দিয়ে আসতেছে, তাহলে এর ভিতরে ঢুকে যাচ্ছে। আমি যদি এই ইলেকট্রনটাকে থামাতে চাই, সাধারণত এমনিতেই তো একটু বৈরী বৈরী ভাব, কিন্তু এখানে কি ভাব ছিল, এখানে খুব আপন আপন ভাব ছিল, মানে আসার সাথে সাথে তাকে জড়াইয়ে নিতেছে এখানে। আর এখানে সে মনে করো জড়াইয়ে নেওয়ার ওইভাবে একটু কেমন বৈরী বৈরী অবস্থা। এখানে এখন যদি আমি এই ইলেকট্রনটাকে পিছন দিয়ে টেনে ধরি এই সিচুয়েশন, তাহলে এখানে বৈরিতা কি আরো বাড়বে না, মানে আসার সম্ভাবনাটা কি আরো কমে যাবে। ইলেকট্রনকে যদি পিছন দিয়ে টেনে ধরি তাহলে আসার সম্ভাবনাটা আরো কমে যাবে। তাহলে এই টেনে ধরা তো আমার পক্ষে সম্ভব না, কারণ আমি এর ভিতরে ঢুকে এখান তো আর টেনে ধরতে পারবো না। তা আমি এখানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিব যাতে সে টেনে ধরতে পারে। কি মনে করো এখানে যখন আসছে, এখান থেকে সে যে শক্তির আলো আসছে সেটা মনে করো 50 জুল, ফোটন, ফোটনের শক্তি। এখানে যে কার্য অপেক্ষক সেটা হলো তোমার 35 জুল, 35 জুল। তাহলে এই যে ইলেকট্রনটা বের হয়েছে, ইলেকট্রনটা কত জুল শক্তি নিয়ে বের হয়ে আসবে এটা কেউ বলতে পারে? বলতে পারার কিন্তু কথা, প্রত্যেকেরই বলতে পারার, কারণ 50 জুলের ফোটন এখানে আসছে, এর ভিতরে ইলেকট্রন, ইলেকট্রনের কার্য অপেক্ষক 45 জুল, মানে ইলেকট্রনটা 45 জুল বন্ধন শক্তি নিয়ে আটকানো আছে। তাহলে কত জুল শক্তি নিয়ে বের হবে ইলেকট্রন? 5 জুল। ইলেকট্রনটা বের হবে 5 জুল শক্তি নিয়ে। ছাগল কি হিসাবে 5 জুল শক্তি নিয়ে বের হয়? তো ব্যাখ্যা কি? আমরা বারবার কি বলেছি পিছনে, যে এখানে যে শক্তি নিয়ে আসতেছে ফোটন, সে এইখানের যে ইলেকট্রন তার বন্ধন শক্তিকে ভাঙ্গে আগে, কার্য অপেক্ষকের জন্য শক্তি লস হয়। তাহলে তার বন্ধন শক্তি কত? 35 জুল। তাহলে ওই 50 জুলের কত জুল এখানে নষ্ট হবে? স্যার তাহলে তো স্যার 15 জুল নিয়ে বাইরে হবে স্যার। তাহলে 15 জুল নিয়ে বের হয়, তাই 5 জুল নিয়ে বের হয় কি? ওই গাধা। স্যার আমার নেটে সমস্যা হচ্ছে 45 জুল স্যার, এর জন্য স্যার 5 জুল বলছিলাম। এখানে এখানে এটা হলো 35 জুল শক্তি এখানে লস হবে কার্য অপেক্ষকের জন্য। তাহলে অবশিষ্ট যে শক্তি সেটা নিয়ে সে বের হয়ে যাবে, সে এখানে হয়তো 15 জুল শক্তি নিয়ে বের হয়ে আসবে, এখানে 15 জুল শক্তি নিয়ে বের হয়ে আসবে। এখন 15 জুল শক্তি নিয়ে যদি বের হয়ে আসে, এখানে এখানে এই এই কোষের যে বিভব সেটা মনে করি 12 ভোল্ট, এটা 12 ভোল্ট। এখন কি হচ্ছে দেখো, যদি এর বিভব শুরুতে 0 থাকে, কোনো বিভব মনে করো নাই, জাস্ট একটা কোষ দেওয়া আছে, বিভব আমি এখনো চিন্তা করি, একটা কোষ আছে, তাহলে 0। তাহলে এখানে 15 ছিল, ও এখান থেকে বের হয়ে আসতেছে একটা শক্তি নিয়ে, আরো 15 কি করতেছে, তাকে হেল্প করতেছে এদিকে আসা, কারণ 15 তাকে আরো টানতেছে, আর ও তো শক্তি নিয়ে আসতেই আছে, আরো ও টানতেছে। তাহলে 15 এইখানে 15 এইটার জন্য হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতেছে। এখানে যদি 0 হইতো তাহলে হয়তো আসতো, টানতো, এখান থেকে এই প্রান্তে আসতো, ওই আগের মতো অত জোরালো ভাবে আসতো। তাহলে এখানে ভোল্টেজ দিলে ওর উপকার হয়, এটাও মনে করি 12 উপকার হয়। তাই উপকার হয় কি এই দিকে, তাই ভোল্টেজটা 12 ভোল্ট, মানে কি এখানে কিন্তু পজিটিভে 12টা অ্যাক্টিভ হচ্ছে এইখানে কার্য। এখানে যদি 0 থাকে তাহলে কোনো কার্যকারিতা নাই এই ব্যাটারির। যদি ব্যাটারির এখানে
1 ভোল্ট বিভব হয়। এই 1 ভোল্ট কার্যকর হয় কোন জায়গায়? পজিটিভ, এই প্রান্তে। এটা 0, এই প্রান্তে 1, মানে দুই প্রান্তের বিভব পার্থক্য 1। নেগেটিভ প্রান্তের বিভব তো আমরা 0 ধরি, আর পজিটিভ প্রান্তের বিভবে এইটা ধরি, তার মানে ওভারঅল বিভব পার্থক্য আমরা এইটা ধরি। তাহলে 1 ভোল্ট যদি এখানে কাজ করে, এখানে কাজ করা মানে কি? এই অ্যানোডের এই পজিটিভ প্রান্তে কাজ করতেছে 1 ভোল্ট। তাই এই 1 ভোল্ট কি করতেছে? এই ইলেকট্রনটাকে এখানে রাখার চেষ্টা করতেছে, এই প্রান্তে ধরে রাখার চেষ্টা করতেছে। কারণ কি? এখানে যেরকম এই 12 ভোল্ট কি এই প্রান্তে কাজ করতেছে, মানে এই প্রান্তে ইলেকট্রনকে ধরে রাখার চেষ্টা করতেছে, মানে এই প্রান্তে আসার জন্য স্বাগতম জানাচ্ছে, এইখানে কাজ করতেছে, এইখানে ইলেকট্রনের উপর কাজ করে। তাহলে 1 ভোল্ট যদি হয়, তাহলে 1 ভোল্ট তো এই প্রান্তে কাজ করে, তার মানে এই প্রান্তে ধরে রাখার চেষ্টা করে। তাহলে 50 জুল শক্তি নিয়ে এখানে আসলো, 35 জুল শক্তি এখানে লস হইল। কিন্তু এখানে 1 ভোল্ট থাকার কারণে ওই ইলেকট্রনটাকে ওই 1 ভোল্টও এখানে ধরে রাখার চেষ্টা করে। ফলে ভোল্ট আর জুল তো একই প্রায়, মানে কাজ আর বিভব একই, প্রায় না একই। তাহলে তার মানে এইটাকে এই 15 জুল নিয়ে যে ইলেকট্রনটা বের হবে, এই ইলেকট্রনটাকে এই 1 জুল আরো ধরে রাখতে চাচ্ছে, ফলে ইলেকট্রনটা আর 15 জুল নিয়ে আর বের হতে পারছে না। তাহলে ইলেকট্রনটা এখন কত জুল নিয়ে বের হয়? এইখানে 1 ভোল্ট দেওয়ার সাথে সাথে, কারণ ওই 1 জুল কিন্তু সেও ইলেকট্রনটাকে এখানে ধরে রাখার চেষ্টা করে। তাহলে 50 জুলের এখানে খরচ হইলো 35 জুল, আর 1 জুল তাকে ধরে রাখে, অবশিষ্ট রইল 15 জুল। এই সেই 15 জুল গতিশক্তি নিয়ে চলে আসে, কিন্তু 1 জুল দিয়ে যখন ধরে রাখে, তখন ওই 15 জুল থেকে আবার 1 জুল লস হয়। তখন ইলেকট্রনটা কত জুল শক্তি নিয়ে আসে? 14 জুল শক্তি নিয়ে আসে। তাহলে দেখো, এইখানে যখন কোষের বিভব থাকে, তখন ইলেকট্রনটা এমনিতেই ওর কারণে স্বাচ্ছন্দ্য ফিল করে না আসার জন্য, একটু বৈরী বৈরী অবস্থা এখানে বিরাজ করে। আবার যদি এখানে ভোল্টেজ দিই, তাহলে আরো একটা অনীহা প্রকাশ করতেছে, আসার ক্ষেত্রে প্রবণতাটা আরো কমে যাচ্ছে, কিন্তু তারপরও আসতেছে, হয়তো ঠেকাই রাখতে পারতেছে, এর ভিতরে ঢুকে যাচ্ছে। যদি এখানে আমি 2 ভোল্ট দিই কোষের বিভব, তাহলে এর আসার প্রবণতা কি আগের থেকে বাড়লো না কমলো? এই প্রান্তে এখন আসার প্রবণতা আগের থেকে কি বাড়লো ইলেকট্রনের, না কমলো? এখান থেকে তো ইলেকট্রন বের হইলো, 35 জুল শক্তি ক্ষয় করে বের হইলো, এরপরে 15 জুল নিয়ে বের হওয়ার চেষ্টা করতেছে, 2 জুল নিয়ে তাকে পিছনের দিকে আটকেই ধরতেছে, কারণ এই 2 জুল অ্যাক্টিভ হচ্ছে তো এই পজিটিভ প্রান্তে, মানে কি এখানে ধরে রাখতে চাচ্ছে ইলেকট্রনের। তাহলে 2 জুল যদি এদিকে ধরে রাখে, তাহলে 15 জুল নিয়ে যে বের হচ্ছিল, সেই 15 জুলের আবার 2 জুল লস হয়, তাহলে ইলেকট্রন বের হয় এখন কত জুল নিয়ে? 13 জুল নিয়ে। তার মানে কি আস্তে আস্তে এই বের হওয়ার যে শক্তি, সেটা ইলেকট্রনের কমতেছে। তাহলে এই কোষের বিভব পার্থক্য যত আমি বাড়াচ্ছি, ততই ইলেকট্রন এই প্রান্ত থেকে বের হয়ে এই প্রান্তে আসার প্রবণতাটা কি বাড়তেছে না কমতেছে? কি মনে হয় তোমাদের কাছে? বাড়ে না কমে? এখান থেকে এখানে ভোল্টেজ যতই আমরা বাড়াই, এই কোষের ভোল্টেজ আমরা যত বাড়াই, তত ইলেকট্রনটা এই প্রান্ত থেকে, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডে আসার যে তার প্রবাবিলিটি বা সম্ভাবনা, সেটা কি কমে যায় না বেড়ে যায়? কমে। কমতে থাকে। তাহলে এইভাবে আস্তে আস্তে ইলেকট্রনটাকে আসার জন্য এই প্রান্তে নিবৃত্তি করতেছে, মানে অনুৎসাহিত করতেছে, বাধা দিতেছে। আমি বলছিলাম আমি যদি টেনে ধরি, আমি তো টেনে ধরতে পারতেছি না, এখানে আমি একটা সিস্টেম ডেভেলপ করে দিয়ে টেনে ধরাইতেছি। আমি যদি এখানে যদি পুরো 15 ভোল্টই দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে 50 জুলের 35 জুল ওই কার্য অপেক্ষকে খরচ হয়েছে, রয়েছে 15 জুল, সেই 15 জুল আবার ও দিয়ে টেনে ধরছে, ফলে এখান থেকে কোনো ইলেকট্রন বের হবে?
সম্ভব। ইলেকট্রনই না। আর বের হয়। আর ইলেকট্রনই বের হচ্ছে। তাহলে এই নিবৃত্তি বিভবটা কি? নিবৃত্তি বিভব মানে নিবৃত্ত করা, থামানো, এটাকে স্টপিং ভোল্টেজ বলে। তার মানে এখানে ফটোতড়িৎ ক্রিয়া ঘটছে, অর্থাৎ ফটোতড়িৎ ক্রিয়াটাকে থামাবে। এই থামানোর জন্য কোনো উপায় আমার এখানে নেই, এই জন্য কোষে ভোল্টেজ দিয়ে আমরা থামাইতে পারি এবং উল্টো করে দিই কানেকশন থামাতে পারি। তাহলে এখানে যে এভাবে 15 জুল দিলেই থামবে এরকম কোনো কথা নাই। 15 জুল দিলে দেখতেছো তো নিঃসন্দেহে থেমে গেছে 15 জুল। যদি 16 জুল দিই, মানে ভোল্টেজ যদি 16 ভোল্ট করি, তাহলে কি থামবে? কি মনে হয়? তাহলে তো আরো বেশি থামবে। 15 জুলই তাকে আটকেই ফেলাইতেছে, 16 জুল দেওয়া মানে কি আরো বেশি শক্তিশালী ভাবে তাকে টেনে রাখতেছে না? তাহলে আরো বেশি থামবে। যদি 17 জুল দিই, মানে 17 ভোল্ট এখানে দিই, তাহলে তাহলে তো থামবেই, আরো স্ট্রংলি থামবে। যদি 25 ভোল্ট দেই, তাহলে আরো বেশি থামবে। তাহলে স্টপিং ভোল্টেজ কোনটাকে বলে? ওই যে তোমাদের মুক্তি বেগের মতো, একটা বেগে ছুড়ে দিলে ঘরে বাইরে বের হবে, ওর থেকে বেশি বেগে ছুড়ে দিলেও তো বের হবে। তাহলে কোন বেগটাকে আমরা মুক্তি বেগ বলছি? তাহলে কোন বিভবটাকে আমরা স্টপিং বিভব বলবো? সর্বনিম্ন বিভব। তাই সেটা কত? এই সিচুয়েশন অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী কত দেখা যায়? 16, 15, 25 না 17? এখানে এই সর্বনিম্ন বিভব কত? 15ই তাকে থামিয়ে দিচ্ছে। এই 15 হইল স্টপিং ভোল্টেজ। অনেক সময় 15 না, এখানে হয়তো 13 ভোল্ট দিলেও থেমে যায়। এখন বলতে পারো কি 13 ভোল্ট দিলেও থেমে যায়? যেতেই পারে। কারণ হইলো তোমার 13 ভোল্ট দিলা, তাহলে 13 ভোল্ট দিয়ে 13 জুল শক্তি দিয়ে টেনে থামবে। তাহলে এই ইলেকট্রনটার আর কত জুল শক্তি রইল অবশিষ্ট? অ্যাবজর্ব তো করছে 50, 35 খরচ করছে, 13 জুল এর পিছে খরচ হয়েছে 2 রয়েছে। সেই 2 নিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু এই পথে আসতে কি আবার শক্তি খরচ হয় না? আমার যদি ইলেকট্রনটা এসে এখানে যদি থেমে যায়, এই পর্যন্ত আসলো, এরপরে আর আসতে পারলো না, আবার ব্যাক করে এখানে চলে গেল, তাহলে কি এর মধ্যে দিয়ে কারেন্ট চলবে? চলবে? চলবে না। কারণ কারেন্ট চলতে গেলে তাকে এই প্রান্ত টাচ করতে হবে, তারপরে এর ভিতর দিয়ে চলতে হবে। তাহলে যদি ইলেকট্রনটা ওই 2 জুল নিয়ে এখানে আসে, তারপরে আবার ব্যাক করে, তাহলেও তো তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর তড়িৎ প্রবাহিত না হইলে স্টপিং ভোল্টেজ, তখন ওই 13 কেও স্টপিং ভোল্টেজ বলা যায়। যদি এখানে 13 না হইয়া 12 হয়, সেও স্টপিং ভোল্টেজ হতে পারে। হয়তো 13 কারণে এখানে আসছে, 12 আরেকটু কম টেনে ধরছে, তাহলে 2 জুল নিয়ে এখানে আসছিল, এখন তার শক্তি 3 জুল, হয়তো 3 জুল নিয়ে তাকে স্পর্শ করবে করবে ভাব একদম কাছাকাছি এখানে আসে, এখানে আসে একদম কাছাকাছি, কিন্তু স্পর্শ করবে করবে ভাব স্পর্শ করে নাই। স্পর্শ করলেই ইলেকট্রনটা এই পথে ঢুকে যাবে, আর স্পর্শ না করা পর্যন্ত এখানে আর ঢুকতে পারবে না। আর যত কাছে আয় তার বিকর্ষণ তত তীব্র হয়। তাহলে ওই যে এখানে 12 ভোল্ট 12 জুল দিয়ে টেনে ধরছে, আর 35 জুল এখানে নষ্ট হয়েছে, তাহলে রয়েছে কত? 3 জুল। এই 3 জুল নিয়ে এমন সর্বোচ্চ জায়গায় আসছে, কিন্তু স্পর্শ আর করতেছে না, তারপরে আবার ব্যাক চলে গেছে। তখনও তো হচ্ছে, তখনও এর ভিতর থেকে কারেন্ট যাচ্ছে, তখন ওই 12 ভোল্টকেও স্টপিং ভোল্টেজ বলা যায়। এই জন্য স্টপিং ভোল্টেজ আসলে তোমাকে বলতে হবে এটা যে এই সমপরিমাণ হতে হবে, যে 15 হতে হবে, 35 এখানে নষ্ট হয়েছে আর 15 দিয়ে টেনে ধরবে, এরকম কথা নাই। 15 কম হইলেও হবে, অর্থাৎ এই পথে আসবে, কিন্তু এমন ভাবে আসবে যে একে টাচ করবে না, এর কাছাকাছি পর্যন্ত এসে পৌঁছলেও কোনো সমস্যা নেই, তাহলেও এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে আমাদের স্টপিং ভোল্টেজটা হয়
ওইটাই, যার কারণে এর মধ্যে ফটোতড়িৎ ক্রিয়া ঘটে না, তড়িৎ প্রবাহিত হয় না। তাহলে আমরা এখানে কি বলি, এইটা তো হয় এই কোষের যখন 0 দিয়েছিলাম তখন তো চলেই আসছে, আস্তে আস্তে যখন বাড়াইছি ভোল্টেজ তখনই তো তাকে টেনে ধরছে পিছন থেকে, থামাইছে, নিবৃত করছে, কারেন্ট যেতে পারে নাই। তাহলে এইটা হলো অ্যানোড আর এইটা হলো ক্যাথোড। তাহলে অ্যানোডে এসে ফোটন পড়তেছে, ক্যাথোডে তোমার ঢুকবে। তাই অ্যানোডের সাপেক্ষে ক্যাথোডে, এই ক্যাথোডে এখানে যে সর্বনিম্ন ধনাত্মক বিভব, এই বিভব বাড়াইতেছি, ধনাত্মক বিভব প্রয়োগ করলে এই বর্তনীর মধ্য দিয়ে কোনো তড়িৎ চলাচল করে না। সর্বনিম্ন যে বিভব দিলে, ওই যদি 12 দিই তাহলে এই 12 ভোল্টের জন্য এই পর্যন্ত একদম সর্বোচ্চ এসে থেমে গেছে, তাহলে এই 12 ভোল্টই হলো নিবৃত বিভব। এর উপরে 13-র জন্য থামবে, 14-র জন্য, 15-র জন্য, 16-র জন্য, তাহলে তার চলার প্রশ্নই আসে না। কিন্তু সেগুলো থামলেও সেগুলোকে আর নিবৃত্তি বিভব বলতে পারবো না। একটা জিনিসকে আমি ছুড়ে দিলাম, 2 মিটার পার সেকেন্ড থেকে ছুড়ে দিলে ঘরের জ্বালানা গ্যাসে চলে যাবে, 3 মিটার বেগে ছুড়ে দিলে তো আরো বেশি দূরে যেতে পারবে, 4 মিটার বেগে ছুড়ে দিলে আরো বাইরে তো যাবি, আরো দূরে যাবে। তাহলে ঘরের মুক্ত হবে, ঘর থেকে মুক্ত হবে 2 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিলেই ঘর থেকে মুক্ত হবে, এর থেকে বেশি বেগে ছুড়ে দিলে তো মুক্ত হবে। তাহলে মুক্তিবেগ বলি সর্বনিম্নটাকে, এখানেও নিবৃত্তি বিভব বলবো এর ভিতরে সর্বনিম্ন। তাহলে এই 12 ভোল্ট হইলো নিবৃত্তি বিভব। তাহলে এখানে এই নিবৃত্তি বিভবটা কি করতেছে, হয় তার গতিশক্তিটাকে থামাই দিতেছে, অথবা এখানে তোমার যতই আসতেছে, এই যে আসতেছে তার তো একটা গতিশক্তি আছে ইলেকট্রনের, একটা বেগে এসে হয়তো সেখানে টাচ করে নাই কিন্তু কাছাকাছি আসছে, একটা বেগে তো আসছে, ইলেকট্রনের ভর আছে, তাহলে ইলেকট্রনের একটা গতিশক্তি আছে 12 mv²। আর এইখানে যে আসছে, এই যে একটা দূরত্ব অতিক্রম করতেছে, আর এই প্রান্তে এই যে ভোল্টেজ দিছে, এই ভোল্টেজ তাকে টেনে ধরতেছে পিছনে, তাহলে পিছনে বল প্রয়োগ করতেছে আর ইলেকট্রনের সরণ ঘটতেছে এই দিকে। তাহলে এখানে কাজ হচ্ছে, এখানে কাজটা হচ্ছে ঋণাত্মক কাজ। তাহলে এখানে যে কাজ হচ্ছে, তাই যে কাজটা সম্পন্ন হবে, আর ইলেকট্রনের গতিশক্তি এইটা কখন পর্যন্ত থামবে, শুরুতে হয়তো কাজ কম ছিল, গতিশক্তি বেশি ছিল, এই জন্য আসতেছে 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 আসতেছে, যখন এই দিকের কৃত কাজ আর এই গতিশক্তি সমান হয় তখনই সে স্টপ হয়ে যায়, তখন এখানে স্ট্যান্ড হয়ে যায়, আর আসতে পারে না, এবং এখানে ঘটনাটাও ঘটে না। আমি যদি এখানে পাঞ্জা লই, 2 হাত যদি দেয়, আমি এই হাত দিয়ে যদি বেশি বল প্রয়োগ করি এই হাত এদিকে সরে যাবে, এই হাত দিয়ে যদি বেশি বল প্রয়োগ করি এইদিকে সরে যাবে, কিন্তু 2 হাত যদি সমান সমান বল প্রয়োগ করি কোনো হাত যাবে না, স্থির হয়ে যাবে। তার মানে ইলেকট্রনটা আসছে এইখান থেকে, অ্যানোড থেকে বের হয়ে, সে একটা গতিশক্তি নিয়ে আসছে, হয়তো শুরুতে গতিশক্তিটা একটু বেশি ছিল, আর তার উপরে এই যে বাধা কাজ করতেছে, বাধা কাজ করতেছে, তার মানে বল কাজ করতেছে এইদিকে, আর সরণ এইদিকে করতেছে, মানে তার উপরে কাজ হচ্ছে, তাহলে কাজ করতেছে তাকে থামানোর জন্য। তাহলে করতে করতে একটা সময় দেখা যাচ্ছে গতিশক্তি কমতেছে আর ওই কাজ বাড়তেছে, একটা সময় যখন এখানে এসে গতিশক্তি আর কৃত কাজ সমান হয়ে যায়, তখনই এই জায়গাটা স্টপ হয়ে যায়, ইলেকট্রন এখানে আর টাচ করে না, এর ভিতর থেকে আর ঢুকতে পারে না। তাহলে ও স্ট্যান্ড বাই যেখানেই হোক সেখানেই কি হচ্ছে, এই যে কৃত কাজ হচ্ছে আর গতিশক্তি তারা সমান হয়ে যাচ্ছে, যেখানেই স্টপ হয়ে যাক এর ভিতরের, বা এখানে স্টপ হোক, অর্থাৎ এই ক্যাথোডে স্টপ না হইলে, ক্যাথোড পর্যন্ত না পৌঁছানোর আগে, ক্যাথোডের আগ পর্যন্ত এই ফাঁকা জায়গা যেখানেই স্টপ হোক সেখানেই এই পিছনে টেনে ধরার কৃত কাজ আর গতিশক্তি সমান হইতে। তাহলে এই কৃত কাজটা হচ্ছে তোমার কার দ্বারা, নিবৃত বিভব দ্বারা। ওই পিছনে আমরা স্থিরতড়িতে পড়েছিলাম, এই ক্ষেত্রে কৃত কাজ কি হয়, ইভি, আর এই নিবৃত বিভবকে প্রকাশ করা হয় ভিএস দিয়ে, স্টপিং ভোল্টেজ। তাহলে এখানে কৃত কাজ হবে ইভিএস। তাহলে ইভিএস আর এই ইলেকট্রন যে আসতেছে তার গতিশক্তি, তাহলে কখন তারা স্টপ হয়ে যাবে, দুইটা যখন সমান হয় তখন ইভিএস ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র এর ভিতরে, এটা কিন্তু আইনস্টাইনের ওই যে ইকুয়েশনটা আমরা পড়েছি, সেখানে হাফ এম ভি স্কয়ার পরিবর্তে ইভিএস ও আমরা
লিখতে পারি। তাহলে এইটা দিয়েও কিন্তু অনেক অঙ্ক করা। এই জায়গাটা আমরা ক্লিয়ার করব। নিবৃত্তি বিভাগের জায়গা আশা করি এখন ক্লিয়ার হয়ে যাবে। ওর ভিতরে ঘটনাগুলো আমরা কিছুটা বলে দিলাম। এখন তোমার এখানে আর এগুলো নিয়ে তোমার লেখচিত্র, তারপরে এই যে কিছু গাণিতিক হিসাব নিকাশ করেছে, ঢাল বের করছে, অমুক সমুক, এগুলো ফর নাথিং জিনিস, কিচ্ছু না। তোমার এই যে লেখচিত্র অঙ্কন করছে, এই যে গতিশক্তি ভার্সেস ফ্রিকোয়েন্সি, এইদিকে নিচে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, এই গতিশক্তি নিয়ে না নিয়ে যদি কেউ বলে যে এদিকে তোমার নিচে হইলো ইভিএস, একই কথা, কারণ ইভিএস আর গতিশক্তি তো সেম। ইভিএস নিবৃত্তি বিভবের বিষয়, আবার এইটা কনস্ট্যান্ট, এদিকে শুধু নিবৃত্তি বিভব নিয়েও কাজ করতে পারে। সুতরাং লেখচিত্র এখানে ওই অক্ষে যা রাখুক না কেন ওভাবে অঙ্কন করে ওই হিসাব নিকাশ গুলো তোমরা করে ফেলো। এরপরে তোমাদের এখানে এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে ডি ব্রগলির ইকুয়েশন। তোমরা কেমিস্ট্রিতে পড়েছো ডি ব্রগলির ইকুয়েশন, তাই তোমরা তাহলে এই যে প্রমাণটা করেছে এইটা ডেভিডসন গারমার এই প্রমাণটা করেছে। তোমাদের এখানে এই প্রমাণগুলো নেই, এগুলো আমরা অ্যাটমিক মলিকুলারে অনার্স থার্ড ইয়ারে পড়ি। তাহলে এই যে ডেভিডসন গারমার পরীক্ষা, সেখানে তারা বলেছে যে বস্তুরও দুই ধরনের ধর্ম আছে, এবং ক্ষুদ্র বস্তু যেটা আমাদের চোখে দেখা যায়, বড় বস্তুরা আছে কিন্তু সেটা চোখে ধরা পড়ে না, কার্যকর হয়। আমরা আগেই বলেছিলাম যে ক্ষুদ্র বস্তু কাঁপতে থাকে, এর কম্পনটা চোখে দেখা যায়। তাই এর কম্পনও দুই রকমের, মানে ওখানে দুইটা ধর্ম নিয়ে সে বিরাজ করতে পারে, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম। তাহলে এই বস্তু কণা ধর্ম তরঙ্গ ধর্ম এইখানে এই ডি ব্রগলি কিছু হিসাব নিকাশ করেছে, যেটা তোমরা কেমিস্ট্রিতে পড়েছো। এই ডি ব্রগলির হিসাব নিকাশ গুলো করে ফেলবা, এগুলো আমার পড়ানোর কিচ্ছু নেই, এটা তোমরা পড়ার আগে বুঝে যাবে। এরপরে তোমার সামনে আছে এই যে কম্পটন ক্রিয়া, তারপরে আছে হাইজেনবার্গের অনিশ্চয়তা। কম্পটন ক্রিয়ার এখানে তোমার একটা বড় প্রমাণ আছে। এই প্রমাণটা তোমাদের যে ফার্স্ট পার্টেও আমরা পড়িয়েছিলাম যে সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে সেখানে সংঘর্ষ যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র যে সে মেনে চলে, তাহলে সেই রকম দিয়েই এখানে এই কাজটা করা হয়েছে। তোমরা যদি পড়ো, এখানে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমরা 70% 80% প্রমাণ বুঝে যাবে, আবার অনেকে 100%ও বুঝে যেতে পারে। এটা কোনো ঘটনা না। তাহলে এই কম্পটন ক্রিয়াটা তোমরা একটু নিজেরা বাসায় দেখো, ডি ব্রগলির তরঙ্গ ধর্ম এগুলো পড়ে অঙ্ক টঙ্ক গুলো করে ফেলবা। কম্পটন ক্রিয়াটা আমি আগামী দিন প্রমাণ করে দিব। হাইজেনবার্গের নীতিটাও কথা বলবো, এখানে অত বেশি কিছু লাগবে না, অল্প কিছু কথা বলে অঙ্ক করে ফেলবো, আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আগামী একটা লেকচার আমরা চ্যাপ্টার শেষ করব, আর একটা লেকচার দিব আমি ওই ব্ল্যাক বডি রেডিয়েশনের উপর, যেটা আমরা পিছনে পড়ে আছি। আমি এটা শুরুতেই দিলাম না, কারণ অনেক পিছনেই ঝামেলা, কঠিন কঠিন জিনিস পড়ে আসছি, আর কঠিন জিনিস আর একটু পরে পড়ি। এই জিনিসগুলো একটু সহজ, এটা মাথায় নিয়ে নাও, তাহলে আমরা ওইটা আমরা ঠিক করে ফেলবো। তাহলে এরপরে তোমরা এখন অনুশীলনীর অঙ্কগুলো করে ফেলবে। অনুশীলনীর অঙ্কগুলো করে ফেলবা, ওখানে তোমার উচ্চতর দক্ষতা নিয়ে যেগুলো আছে সেগুলো ছাড়া আর কম্পটন ক্রিয়ার হাইজেনবার্গের নীতি, এটা নিয়ে খুব কম অঙ্কই আছে, ম্যাক্সিমাম অঙ্কই আমাদের অলরেডি হয়ে গেছে। ডি ব্রগলি, তারপরে এক্স রে রশ্মি, তারপর ফটোতড়িৎ ক্রিয়া, তারপর ওদিকে আপেক্ষিকতার, এগুলা নিয়েই মূলত অঙ্ক বেশি, ম্যাক্সিমাম এখানে 95% অঙ্কই এগুলোর ভিতরে। তাহলে ওখানে হয়তো 25-26টা অঙ্ক পেতে পারো, তাই এগুলা করে ফেলবে। ওই সংক্রান্ত অঙ্ক যেগুলো থাকে সেগুলো রেখে দিবা। আর তোমার এই যে আলোর তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম, ফোটনের কণা ধর্ম কাজ করে, এখানে কিন্তু ফটোতড়িৎ ক্রিয়ার জন্য কাজ করে। এখানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে এই কণা ধর্মটা কাজ করে। তারপর কম্পটন ক্রিয়াও কিন্তু কণা ধর্মে নিয়ে কাজ করা হয়। তাহলে এখানে এই আইনস্টাইনের ফটোতড়িৎ ক্রিয়া, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তারপরে কম্পটন ক্রিয়া, এগুলো সবই আলো কণা ধর্মের উপরে ডিপেন্ড করে হিসাব নিকাশ গুলো করা হয়। আর পিছনে আমরা পড়েছি ফিজিক্যাল অপটিক্সে, যেটা ভৌত আলোক বিজ্ঞানে, সেখানে সব তরঙ্গ ধর্ম নিয়ে কাজগুলো করা হয়। তাহলে এই বিষয়গুলো ঠিক করে, ঠিক আছে। আমরা আগামী দিন একদিন, এখন তো তোমার শুক্রবার শনিবার, তারপর রবিবারে পড়া, তাহলে তোমার 2 দিন বন্ধ আছে, সুযোগ আছে, এগুলো সব ক্লিয়ার করো। যারা পিছনে পড়াশোনা করো নাই তারাও সবকিছু মেকআপ করে ফেলো, কারণ আমরা কিন্তু দ্রুত চ্যাপ্টার থেকে স্কিপ করে ফেলবো, দ্রুত, হঠাৎ করে তোমরা টেরি পাবা। ওকে, আল্লাহ হাফেজ।